আজ তিথি হয়ে উঠেছে প্রশান্তর অর্ধাঙ্গিনী। প্রকৃত অর্থে অর্ধাঙ্গিনী বলতে যেটা বোঝায় আজ তা তিথি প্রমাণ করে দিয়েছে। আজকালকার যুগেও এরকম মেয়ে থাকে। আজ প্রশান্তর পাড়ার রাস্তার মোড়ে চায়ের দোকান মানিকবাবুর। মানিকবাবু অত্যন্ত গরিব হলেও তার মনটা ছিল রাজার মতন। ওই ছোট্ট চায়ের দোকানটার উপরেই ভিত্তি করে তার সংসার চালানো। তার একটিমাত্র মেয়েকে সুপাত্রস্থ করার পরে তার শুধুমাত্র চিন্তা ছিল তার ছেলে প্রশান্তকে একটু নিজের পায়ে দাঁড় করিয়ে দেওয়া। প্রশান্ত স্বভাব চরিত্র সমস্ত দিক থেকে সে চারিদিক থেকে এতটাই প্রশংসা শুনত, আর পাশাপাশি তার পড়াশোনার কথা গ্রামের সবার অজানা ছিল না। প্রত্যেকেই প্রশান্তকে এক নামে চিনত। মাত্র পড়াশোনায় ভালো হলেই যে ছাত্র ভালো হয় তা তো না, কিন্তু প্রশান্ত সমস্ত গুণাবলী, তাকে দেখতেও যত সুন্দর ছিল তার ব্যবহারও ছিল ততটাই সুন্দর। তার আজকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। সে সমস্ত স্কুল তথা গ্রামের মধ্যে সে প্রথম হয়েছে। শুধুমাত্র স্কুলে নয়, শহরে যতগুলো স্কুল আছে সমস্ত স্কুলের মধ্যে সে প্রথম হয়েছে। মাস্টারমশাইরা একে একে এসে মানিকবাবুকেও শুভেচ্ছা জানিয়ে যাচ্ছে। যেহেতু বাজারের মধ্যে দোকান, আসতে যেতে তাদের সাথে একটু দেখা হয়েই যায়। ছেলেকে ডাক্তারি কিংবা ইঞ্জিনিয়ারিং পড়াবেন সেটা তার বরাবরের স্বপ্ন ছিল। সে ভাবত যে কি সাধ্য তার হবে জানি না, কিন্তু ইচ্ছা তার এটুকুই ছিল। প্রশান্ত সেই মতনই কিন্তু তার কথা রাখবে বা বাবার স্বপ্ন পূরণ করবে, সেটাই তার লক্ষ্য ছিল। এরকমই একদিন দুপুরবেলা হঠাৎ তার রেজাল্ট বেরোনোর পরে সবাই নিশ্চিন্ত মনে খাওয়া দাওয়া সেরে ঘুমাচ্ছে, তাদের মাথার উপরে একটা ছাদ ভেঙে পড়ল। হ্যাঁ, কথাটা প্রবাদ হলেও ঘটনাটা সত্যিই ঘটেছিল যে তাদের মাথার যে ছাদটা সেটা ভেঙে পড়েছিল। অনেক পুরনো দিনের বাড়ি হওয়ার জন্য জীর্ণ দেয়ালগুলো আর ছাদের ভারটা রাখতে পারেনি। আচমকাই তাদের গায়ে ভেঙে চুরে পড়ল। আর এরকম একটা দুর্ঘটনা সচরাচর শোনা যায় না, এবং এরকম একটা দুর্ঘটনা ঘটতে পারে তারা স্বপ্নেও ভাবতে পারেনি। ওই ছাদটা ভেঙে পড়াতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যিনি হয়েছিলেন তিনি হচ্ছেন মানিকবাবু। তার ডান হাতটা ভেঙে চৌচির হয়ে গেল। বসাতে হলো লোহার প্লেট। সেখানে অপারেশনের জন্য সারাদিন ছোটাছুটি করার জন্য, অথচ পেটের ভাতটুকুও জোগাড় করতে হবে, সেই সমস্ত চিন্তা ভাবনা গিয়ে পড়ল তার একমাত্র ছেলে প্রশান্তর উপরে। আত্মীয় স্বজনদের থেকে সহায়তা নেবেন ততটা আত্মসম্মানী মানিকবাবু সেটা ভাবতেও পারেননি কখনোই যে আমি কারোর দ্বারস্থ হব। কিন্তু তার ছেলে ওই দোকানটাকে আগলে নিয়ে সে কিন্তু সেই সময়কার মতন অত টাকা পয়সা খরচ করার পরেও যে হলো যে বাবাকে সুস্থ করাটা আগে জরুরি, কি সুস্থ করতে করতে অ্যাসবেস্টাস দিয়ে বাড়িতে ছাউনিটাও দেওয়া হয়েছিল। এতদিনে সে তার ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্নটাকে ধুয়ে মুছে একাকার করে ফেলেছে, কিন্তু সে তার পড়াশোনাটাকে থামিয়ে রাখেনি। সে কেমিস্ট্রি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেই সাথে সাথে সুদর্শন হওয়ার দরুন একটা নামকরা মেডিকেল কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়ে চাকরিটা পাওয়ার পরে মানিকবাবু একটু স্বস্তি পেলেও সে কিন্তু কখনোই দোকানটাকে বন্ধ করেননি। তিনি কিন্তু দুবেলা দোকানে ধূপধুনো দিতে যেতেন। দোকানটাকে কিন্তু সব সময় তিনি পুজো করে আসতেন যে না, এই দোকানটা এতদিন আমার সাথে ছিল এবং কোনো পরিস্থিতিতেই সে দোকানকে অযত্ন করেনি। যেহেতু তার হাতের অবস্থা এখন ভালো না, বা তার ছেলেও তাকে এখন আর চা বানাতে দেন না, তার যতটুকু মাইনে সে পায় সে মাইনেতে সে কিন্তু সম্পূর্ণভাবে তার পরিবারকে সচ্ছলভাবেই সে চালাতে পারে। তাদের জীবনে একটা সত্যি খুশির মুহূর্ত। ছেলে চাকরি পেয়েছে, সব কিছুই ঠিকঠাক চলছে, এরকম সময় প্রস্তাব আসে প্রশান্তর বিয়ের জন্য। হ্যাঁ, তার ছোটোবেলার বান্ধবী তিথিকে সে বিয়ে করবে। প্রশান্তর মতন ছেলেকে জামাই হিসেবে পাওয়ার জন্য অনেক মেয়েদেরই বাবা কিন্তু মানিকবাবুর সাথে এসে যোগাযোগ করতো, কিন্তু খুবই শান্ত শিষ্ট ভদ্র সভ্য একটা মেয়ে, তাকে দেখেও অমত করার কোনো উপায় ছিল না। কিন্তু যেহেতু প্রশান্তদের বাড়ির তুলনায় তিথিদের বাড়ির অবস্থা একটু ভালো ছিল, মানিকবাবু সেখানেই ভেবেছিল যে ও কি মানিয়ে নিতে পারবে। সেই ধরনের কোনো রকম অসুবিধাই হয়নি। দুজনের পরিবারেরই সম্মতে তাদের বিয়েটা সম্পন্ন হলো। এখন তাদের জীবনে একটা অন্যরকম খুশি। বছরখানেক যেতে না যেতেই প্রশান্তর দুবার প্রমোশন হয়ে গেছে। এখন তার মাইনে মোটা টাকা, প্রায় লাখখানেক টাকার কাছাকাছি। তাদের জীবনে এখন অন্যরকম আনন্দ। প্রশান্তর মাইনে বেড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু তার খাটনিটাও বেড়ে গেছে। তাকে এখন বিভিন্ন জায়গায় যেতে হয়, অনেক ছেলে নিয়ে তাকে এখন কাজ করতে হয়, তাই অনেক ছেলেকে সঠিক পথ দেখানোর জন্য তাকে এখন এখানে ওখানে ছুটতে হয়।
প্রশান্তর কাজের আগ্রহটা আরেকটু বাড়িয়ে দিয়েছিল আরও একটা খুশির খবর। সেটা হচ্ছে প্রশান্ত বাবা হতে চলেছে। খবরটা শোনার সাথে সাথে বাড়িতে যেন একটা অন্যরকম আনন্দ। কিন্তু এতদিনে একদিনের জন্যও তার দোকানটা বন্ধ করেননি। তিনি কিন্তু দুবেলা ধূপধুনো দেখাতে যেত। এরকমই একটি সন্ধেবেলায় আজও মানিকবাবু সেখানে গিয়েছিলেন ধূপধুনো দেখাতে। আর ওই দোকানটা ছিল সমস্ত বয়স্ক মানুষদের আড্ডাখানা। এখন চাটা এই দোকানে না হলেও অন্য দোকান থেকে এনে হলেও চাটা কিন্তু এই দোকানে বসেই খাওয়া হয়, এবং সবার একটা আড্ডার কেন্দ্রস্থল হয়ে গিয়েছিল মানিকবাবুর চায়ের দোকানটা। আর এটা মানিকবাবুও কিন্তু তাদের সঙ্গটা বেশ উপভোগ করত। হঠাৎই তার কাছে একটা ফোন আসে এবং এই ফোনটা তাকে পুরো তছনছ করে দেয়। ঝাড়খণ্ড থেকে ফিরছিল প্রশান্ত, একটা 407 তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে মেরে রাস্তার উপরে ফেলে দিয়ে যায়। প্রশান্তর জ্ঞান অবস্থায় থাকলেও তা কাউকে যে চিৎকার করে ডাকবে সেটা সে ডাকতে পারেনি। সারাটা রাত রাস্তার পাশে ঢালে প্রশান্ত পড়ে থাকলেও তাকে কেউ দেখতে পায়নি এবং তাকে তুলেও কেউ নেয়নি। 407 গাড়িটি তাকে মেরে দিয়ে রানিংয়েই বেরিয়ে চলে যায়। প্রশান্ত সারা রাত ওইভাবে রাস্তার পাশে পড়ে থাকার পরের দিন ভোরে এলাকার কিছু লোকজন তাকে নিয়ে হসপিটালে পৌঁছালে প্রশান্তকে জীবিতই বলা হয়, কিন্তু দেখা যায় তার সারা শরীরে রক্তারক্তি অবস্থার মধ্যেও যেটা সবথেকে দুর্ভাগ্যজনক একটা খবর ছিল সেটা ছিল সে কোনো দিনই আর নিজের পায়ে দাঁড়াতে পারবে না। সে কোনো দিনই আর কোমর সোজা করে সে বসতে পারবে না। এই যে একটা মুহূর্ত, এই মুহূর্তটা মানিকবাবুর জীবনে যেন এই বয়সে এসে আবারও চুরমার হয়ে গেল। তার সমস্ত স্বপ্ন, সমস্ত আকাঙ্ক্ষা, বছরের একটি ছেলে, সে কোনো দিনই নিজের পায়ে দাঁড়াতে পারবে না এবং কোনোভাবেই সে বসতে পারবে না, হাঁটাচলা করতে পারবে না। এইটা শোনার পরে কেউই আছে যে তার বুক কাঁপবে না? মানিকবাবুর ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। বিভিন্ন রকম অস্ত্রোপচারের পরে ডাক্তার হয়তো বলেছিল যে প্রশান্ত বেঁচে আছে ঠিকই, কিন্তু সবথেকে যেটা অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে প্রশান্ত কোনোদিনই আর নিজের পায়ে দাঁড়াতে পারবে না। আর সেই সময় প্রশান্তর স্ত্রী তিথি ছিল 2 মাসের অন্তঃসত্ত্বা। শুরু হলো জীবনের আরও এক অধ্যায়। মানিকবাবুর জীবনে আর কত কি দেখবেন। মানিকবাবুর চিন্তা ছেলের চাইতেও বেশি গিয়ে হলো যেন তিথির জন্য। বারবারই তিথির মুখের দিকে তাকাচ্ছেন আর তার অপলক দৃষ্টি থেকে চোখের জল বেরিয়ে আসছে যে এই মেয়েটার জীবনে এখন কি হবে, সারাটা জীবন সে এইভাবে কিভাবে কাটাবে। কিন্তু তিথি এত শক্ত মনের মানুষ ছিল, এত ভালো একটি মেয়ে, সে কিন্তু হাতটা ধরে বলেছিল, বাবা তোমার ছেলের 2টো পা নেই তাতে কি হয়েছে, আমার 2টো পা তো আছে, আমি তো ওর অর্ধাঙ্গিনী, ওর 2টো পা নেই, ওর কোমরের নিচ থেকে অচল, তাতে কি আছে, আমার তো কোমরটা এখনো শক্ত আছে, তুমি কেন ভাবছো, ছেলে তো থাকলোই, আমি ওর কোমরের জোর, তুমি এরকমভাবে ভেঙে পড়ো না বাবা, আমি তোমার সাথে আছি, তাহলে আর কিসের অর্ধাঙ্গিনী হলাম। তো সেদিন সত্যিই হয়তো অর্ধাঙ্গিনী পেয়েছিল, সত্যি ঈশ্বর তাকে এমনই একটা শক্তি দিয়েছিল যে তার পাশে এরকম একটা মেয়েকে পেয়েছে যে প্রত্যেকটা পদক্ষেপে তার সাথে চলছে, তার পা হয়ে চলছে। আজ সে হুইল চেয়ারে থাকলেও তিথির পা তাকে এগিয়ে নিয়ে চলছে জীবনে। আজ তিথি হয়ে উঠেছে প্রশান্তর অর্ধাঙ্গিনী। প্রকৃত অর্থে অর্ধাঙ্গিনী বলতে যেটা বোঝায় আজ তা তিথি প্রমাণ করে দিয়েছে। আজকালকার যুগেও এরকম মেয়ে থাকে। আজ প্রশান্তর ছেলের 7 বছর বয়স, আর 7 বছর ধরে প্রশান্তর সঙ্গী ওই হুইল চেয়ার। তাকে খাওয়ানো দাওয়ানো, স্নান করানো, হাঁটানো চলানো সমস্ত কিছুর দায়িত্ব তিথি একা হাতে নিয়েছে, দেবী দুর্গার রূপ নিয়ে।